অনেক বড় নাম্বার, তাই না? অনেক বড় নাম্বার এটা। 20% মানুষ যদি ধরি সারা পৃথিবীর, কোন না কোন ব্যথায় তারা ভুগে। এখন উম হোমিওপ্যাথি পেইন ম্যানেজমেন্ট আর অন্য modality-র মেডিসিনের পেইন ম্যানেজমেন্ট অনেক ডিফারেন্ট, আবার খুব একটা ডিফারেন্টও না। হেনিম্যানের লাইন অফ থট দিয়ে চিন্তা করতে গেলে হোমিওপ্যাথির পেইন ম্যানেজমেন্ট অনেক ডিফারেন্ট। আর আমাদের কাছে যেই পরিমাণ মেডিসিন এভেইলেবল আছে, এটা নিয়ে চিন্তা করতে গেলে পেইন ম্যানেজমেন্ট টপিকটা বিরাট। হয়তো একটা মানে পুরা একটা সেমেস্টার অথবা একটা কোয়ার্টার অথবা একটা পুরা বছর হোমিওপ্যাথির পেইন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা যাবে। তো ব্যথা আম অনেক লেভেলে হয়। এবং এটা আমরা হোমিওপ্যাথির রেপার্টরিতে যেভাবে দেখি, ম্যাটেরিয়া মেডিকাতে ওইভাবেও দেখি। এবং প্রেসক্রাইব করার সময় আমরা ওইভাবে দেখি। এবং আমাদের দেখা উচিত। হ্যাঁ? তো ফিজিওলজি দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের স্ট্যান্ডার্ড টাইপের টেস্টিং, স্ক্রিনিং এই মেথডগুলি আগে চলে আসে। এবং এটা আমাদের আসা উচিত। কারণ রেমেডি ডিফারেন্সিয়েশন এ এটার খুব বেশি প্রয়োজন আছে বলে এট লিস্ট আমি মনে করি। তো পেইন আমাদের প্রাইমারিলি ৩ টা লেভেলে হয়। ফিজিওলজিক্যালি মানে আমাদের শরীরের দিক থেকে যদি আমরা চিন্তা করি। টিস্যু লেভেল হয়, বোন লেভেল হয় এবং নার্ভ লেভেল হয়। হুম? ৩ টা লেভেলে প্রাইমারিলি হয়। এখন মনেরও কিন্তু ব্যথা আছে, আবার শরীরেরও ব্যথা আছে। আপনি যদি রেপার্টরিতে মাইন্ড পেইন দিয়ে সার্চ করেন তাহলে এট লিস্ট ১০০০ রুব্রিক পাবেন। হুম? ৯৩২ টা রুব্রিক আমি নিজে দেখছি। মানে আমি নিজে পড়ছি ৯৩২ টা রুব্রিক। সো মাইন্ডেরও কিন্তু পেইন আছে। এবং এট দ্য সেম টাইম ওই মাইন্ডের পেইন ফিজিক্যাল পেইন এর একটা ইমোশনাল রিফ্লেকশন। হ্যাঁ? আমরা যদি একটা রুব্রিক নেই, সিম্পল একটা রুব্রিক। হ্যাঁ? মাইন্ড ম্যানিয়া পেইন ইন একটা রেমেডি আছে ভিরাট্রাম অ্যালবাম। তো ওইখানেও ভিরাট্রাম শুধু ডায়রিয়ার জন্যই দেওয়া হয় না। ভিরাট্রাম কিন্তু পেইনেরও খুব ভালো মেডিসিন। কথার কথা বললাম। আ পেইন এমন একটা জিনিস আমাদের কোয়ালিটি অফ লাইফ এর উপরে ইমপ্যাক্ট করে। অনেকে বলে যে, "ডাক্তার সাহেব ব্যথা নাই তো কোনো সমস্যাই নাই। আমার যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে আমি এটা বুঝতেই পারি নাই।" আজকে আমার একটা রোগী আছে গত ৪ দিন আগে কথা বলতেছিলাম। উনি বলতেছে, আজকে আমি ৫ বছর পরে দাঁড়ায় নামাজ পড়তেছি। আমার যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে আমি এটা জানিই না, ভুলেই গেছি।" কেন বলছি সেই কথাটা? কারণ তার ব্যথা নাই। সো পেইন সিগনিফিক্যান্টলি আমাদের জীবনের কোয়ালিটি অফ লাইফ কে ইমপ্যাক্ট করে। তো আমরা যদি পেইন এর ডেফিনিশন বুঝতে চাই, পেইন কি জিনিস? ব্যথা কি জিনিস? সায়েন্টিফিক ডেফিনিশন যদি বিজ্ঞান দিয়ে আমরা ইয়ে করতে চাই, তাহলে পেইন হচ্ছে একটা আনপ্লেজেন্ট সেনসরি এক্সপেরিয়েন্স এবং এট দ্য সেম টাইম ইমোশনাল এক্সপেরিয়েন্স ও। সো মনেরও ব্যথা আছে, শরীরেও ব্যথা আছে। সো প্রত্যেকটা সেন্টিমিটার যদি আপনি হিসাব করেন এইখানে, প্রত্যেকটা সেন্টিমিটারে প্রত্যেক সেন্টিমিটার আমাদের স্কিনের উপরে প্রায় ২০০ পেইন রিসেপ্টর আছে। 200 পেইন রিসেপ্টর কাজ করে এট দ্য সেম টাইম। এটা হচ্ছে আল্লাহর ইঞ্জিনিয়ারিং। মানুষ কখনো পারবে না এটা করতে। তো ২০০ ২০০ র উপরে যদি পেইন রিসেপ্টর থাকে, তাহলে তো আপনি যেখানেই টাচ করেন, যেই অবস্থায় টাচ করেন, টাচ যদি নাও করেন, যদি সামনেও নেন,
কোনো কিছু, ওই রিসেপ্টরগুলি কিন্তু সেন্সরের মতো কাজ করে। আপনার হাত নিছেন আগুনের সামনে, আগুনে লাগে নাই হাত, আগুনের সামনে গেছে শুধু। পেইন রিসেপ্টর কাজ করতেছে, বলতেছে ওইখানে গরম। হাত আমরা কি করি? হাত রিট্রাক্ট করে নিয়ে চলে আসি। তো পেইনের প্রাইমারি ডেফিনিশন হচ্ছে যে একটা আনপ্লেজেন্ট একটা সেন্সরি ফিলিং, সেটা ইমোশনাল লেভেল হইতে পারে, ফিজিক্যাল লেভেলও হইতে পারে। এবং ওই ফিলিংটা, ওই রিয়াকশনটার জন্য আমাদের নার্ভ ইম্প্যাক্ট করে, টিস্যু ইম্প্যাক্ট করে, অথবা বোন ইম্প্যাক্ট করে। ৩টা জায়গার একটা জায়গায় ইম্প্যাক্টটা হয়। তো এটা হচ্ছে যদি আমরা পেইনকে ডিফাইন করতে চাই। এখন একেকজনের কাছে পেইনের ডেফিনিশন একেক রকম। কেউ বলে যে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। কেউ বলে যে ব্যথা এমন যে মনে হচ্ছে যে সুই ফোটাচ্ছে। খেয়াল করেন এগুলোর ভিতরে হোমিওপ্যাথিক ডেফিনিশন কিন্তু আসে। রেপিডিটিতে বলে নামিং পেইন, টিংলিং পেইন, বোরিং পেইন, কাটিং পেইন, থ্রবিং পেইন। এই মডালিটিগুলি, এই ডেফিনেশনগুলি, এই ডিফারেন্সিয়েশনগুলি কিন্তু ওখান থেকে বের হয়ে আসে। তো একেকজন মানুষের কাছে পেইনের ডেফিনেশন একেক রকম। এবং এই যে ডেফিনিশন, এই যে মানুষ ডিফাইন করে, একটা মানুষ যে পেইনকে ডিসক্রাইব করে দ্য ওয়েতে, এখান থেকেই আমাদের হোমিওপ্যাথির লাইনে ঔষধ বের হয়ে আসে। আলাদা আলাদা ঔষধ। কারোর জন্য বের হয়ে আসে মেডোরাইনাম, আর ওই সেম পেইনের ডেফিনেশন, সিমিলার পেইনের ডেফিনেশন আরেকটা মানুষের জন্য বের হয়ে আসে ক্যামোমিলা। সেম রোগ কিন্তু রিউমেটয়েড আর্থ্রাইটিস, দোনোজনের রিউমেটয়েড আর্থ্রাইটিস, দোনোজনেরই আরএফ ফ্যাক্টর পজিটিভ। তো এই ডেফিনেশন থেকে অনেক ডিফারেন্ট ভাবে ওষুধ বের হয়ে আসে। সো ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন, IASP, এটার হচ্ছে অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টাডি ফর পেইন। এরা কি বলে? এরা বলে যে এরা পেইনকে ক্লাসিফাই করতে চেষ্টা করছে। ক্রনিক পেইন, প্রাইমারি পেইন, ফাইব্রোমায়ালজিয়া, সেটা হচ্ছে ওয়াইড স্প্রেড পেইন। ক্রনিক ক্যান্সার পেইন, সেটা টিউমারের ম্যানিফেস্টেশন থেকে আসতে পারে, মেটাস্টেসিস থেকে আসতে পারে, ট্রিটমেন্ট রিলেটেড ওইখান থেকে আসতে পারে, যেমন রেডিওথেরাপি, কিমোথেরাপি, সার্জিক্যাল থেরাপি। তারপরে পোস্ট সার্জিক্যাল থেরাপি, সার্জারির পরে, পোস্ট ট্রমাটিক পেইন, সার্জারির পরে অথবা যে কোনো ট্রমার পরে, বড় অ্যাক্সিডেন্টের পরে। ক্রনিক নিউরোপ্যাথিক পেইন, নার্ভ ড্যামেজ, নার্ভ রিলেটেড পেইন, এটাও ওদের একটা ক্লাসিফিকেশন। ক্রনিক হেডেক, তারপরে ওরোফেশিয়াল পেইন, এইখানে ট্রাইম্যান্ডিবুলার জয়েন্টের পেইন একটা ওরোফেশিয়াল পেইন। তারপরে ক্রনিক ভিসারাল পেইন, ইন্টারনাল অর্গানের পেইন, লিভার, কিডনি, যে কোনো জায়গার পেইন। স্প্লিনের পেইন, এটাও ভিসারাল পেইন। মাস্কুলোস্কেলিটাল পেইন, অনেক বড় একটা প্রবলেম। আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, তারপরে আপনার বোন নষ্ট হয়ে যাচ্ছে। যত ধরনের অস্টিও ডেফিনিশন আছে, অস্টিওফাইটস, অস্টিওমাইলাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপিনিয়া, মানে অস্টিও দিয়ে যত কিছু আছে, এগুলি কি সব মাস্কুলোস্কেলিটাল পেইনের ক্যাটাগরিতে ফেলা হয়। তো আমরা এখানে 7টা ক্লাসিফিকেশন দেখতে পাইলাম। এখন এই 7টা ক্লাসিফিকেশন আমরা যদি রেপার্টরিতে নিয়ে ফালাই, অথবা বরিকের ম্যাটেরিয়াল মেডিকেল ভিতরে যদি ফালাই, আপনি দেখবেন যে প্রায় 970টার উপরে ওষুধ আসে। আমি বরিক দিয়ে বলতেছি, 970টার মতো ওষুধ আসে।
এবং এই 970টার উপর এই ওষুধের ভিতর থেকে বিশ্বাস করেন ৪৫টা ওষুধ, ৪৫ থেকে ৪৭টাই ধরেন, ৪৭টা বলি, ৪৭টা ওষুধ আমাদের কাছে যদি আমরা ৯৭০টা ওষুধ শিখতে যদি না চাই, যদি মনে রাখা সম্ভব না হয়, তাহলে ৪৭টা ওষুধ দিয়ে প্রায় 90% পেইন এবং ওই পেইন রিলেটেড প্রবলেম হোমিওপ্যাথিতে ইনশাআল্লাহ সলভ করার ক্যাপাসিটি হোমিওপ্যাথি রাখে। এটা গ্যারান্টিড। উপরে আল্লাহ আছেন। তবে হ্যাঁ, আমরা আল্লাহর বাউন্ডারি থেকে, সৃষ্টিকর্তার বাউন্ডারি থেকে আমরা বের হয়ে যেতে পারবো না। ওইটা আমাদের মনে রাখতে হবে। যদি এমনও রোগী আমি দেখছি, এমনও মানুষ আমি দেখছি কমপ্লিটলি সুস্থ, ব্লাড প্রেশার নরমাল, হার্ট নরমাল, কিডনি নরমাল, লিভার নরমাল, ঠুস করে পরে একদিন মরে গেছে। এর কারণ কি? তার হায়াত শেষ হয়ে গেছে। ওই বাউন্ডারি ক্রস করা যাবে না। ওই বাউন্ডারি ক্রস করার মতো কোন চিকিৎসককে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই পাওয়ার দেন নাই। সোজা কথা। তো এই ৭ ক্যাটাগরির ভিতরে পেইন এরা বলতেছে যে আমরা এই ৭ ক্যাটাগরিতে পেইন ইয়ে করি। এবং এরা অনেক কিছু বলে। এরা বলে 3 পেইন মেকানিজম আছে। হ্যাঁ? প্রথম মেকানিজম হচ্ছে টিস্যু ড্যামেজ। এটা নিউসিসেপ্টিভ। সো বেসিক্যালি টিস্যু ড্যামেজ হলো আপনার আঙ্গুলের ভিতরে আপনি একটা পেরেক ঢুকে হাতুড়ি দিয়ে বাড়ি দিলেন, অথবা হাতুড়ি দিয়ে পেরেক মারতে চাইতেছেন কাঠের উপরে, হাতুড়ি যেয়ে পড়লো আঙ্গুলের ভিতরে। এইখান থেকে পেইন রিসেপ্টর অ্যাক্টিভেটেড হইলো। এইখান থেকে আপনার হাত বাইয়া আইসা ব্রেনে যায় হাইপোথ্যালামাসে ঢুকলো। হাইপোথ্যালামাস বলল হ্যাঁ, এখানে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালের সমস্যা। ওই রিসেপ্টরটাই, ওই সিগন্যালটাই আবার হাইপোথ্যালামাস চেঞ্জ হয়ে আইসা ওই সেম নার্ভাস প্যাথওয়ে দিয়া আবার আইসা এখানে সিগন্যালে হিট করলো। এটা হচ্ছে স্টিমুলাস ট্রিগার বলে এটাকে। যে হাতুড়ি দিয়ে বাড়ি পড়লো, ওই ট্রিগারটার সিগন্যালিংটা এই প্যাথওয়ে দিয়ে, এই রাস্তা দিয়ে আইসা হাইপোথ্যালামাসে ঢুইকা আবার আইসা এইখানে উঠলো। অনেকে বলে না সায়াটিকের পেনের জন্য যে ডাক্তার সাহেব আমি কিন্তু পাটা সোজা করার সাথে সাথে মনে হয় যে চিলিক মেরে উঠে। এটা কিন্তু একটা পেইনের স্টিমুলাস ট্রিগার। আমাদেরকে ট্রিগার গুলি একটু বুঝতে হবে যে কোন ট্রিগারে কি হচ্ছে। টিস্যু ড্যামেজ হয়েছে, এটা কিন্তু নিউরোপ্যাথিক পেইন না। হ্যাঁ, এটা নিওসাইপ্লাস্টিকও পেইন না। নিওসাইপ্লাস্টিক হচ্ছে যে অল্টার্ড পেইন প্রসেসিং সিগন্যাল, যে আপনার এইখানে ইনজুরি হয়েছে, হ্যাঁ ব্যথা করতেছে এইখানে, এইখানে ইনজুরি হয়েছে ব্যথা করতেছে এইখানে। ঠিক আছে? আপনার হার্টের এলএডির ভিতরে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি, ব্যথা করতেছে এইখানে। এটা হচ্ছে নিওসাইপ্লাস্টিক, যেখানে অল্টার্ড পেইন প্রসেসিং সিগন্যাল। অল্টার মানে চেঞ্জ হয়ে যাওয়া, প্রসেসিং সিগন্যালটা চেঞ্জ হয়ে গেছে, সিগন্যালের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। ওটা আরেকটা ইংরেজি শব্দ আছে, এটাকে বলা হয় রেফার্ড পেইন। হ্যাঁ, এটাকে বলা হয় রেফার্ড পেইন। অনেকে বলে রেডিয়েটিং পেইন। ইন এ সেন্স নট এক্স্যাক্টলি ট্রু, কিন্তু রেডিয়েটিং পেইনের আলাদা ডেফিনেশন আছে, কিন্তু অনেকে আবার এটাকে রেডিয়েটিং পেইন হিসেবে আইডেন্টিফাই করে। সো নিউসাইসেপটিভ হচ্ছে যে এইখানে হাতুড়ি দিয়ে বাড়ি লাগলো, টিস্যু ড্যামেজ হলো, ওই সিগন্যালটা ব্রেন হয়ে আইসা রিপোর্ট করতেছে যে এখানে টিস্যু ড্যামেজ হয়েছে। হ্যাঁ, নিউরোপ্যাথিক হচ্ছে নার্ভ রিলেটেড। যত ধরনের দুনিয়া, আল্লাহর দুনিয়া, শরীরের ভিতরে যত নার্ভের প্রবলেম আছে, হ্যাঁ সমস্ত নার্ভের প্রবলেমের পেইন হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। সেটা ফাইব্রোমায়ালজিয়া হোক, ফাইব্রোমায়ালজিয়া হচ্ছে ওয়াইড স্প্রেড বডির পেইন। সেটা মাথার এইখানে বলে, অনেকে বলে যে আমার এইখানে মনে হয় যে জ্বলে যাচ্ছে, এটা কিন্তু নিউরোসাইপ্লাস্টিক পেইন না, এটা নিউরোপ্যাথিক পেইন। নার্ভই কিন্তু আপনার সিগন্যাল পাঠাতে পারে যে জ্বলে যাচ্ছে, ওটা হচ্ছে একটা সেন্সেশন। যে বলতেছে না জ্বলে যাচ্ছে, ওটা হচ্ছে একটা সেন্সেশন।
রেপার্টরিতে দেখবেন সেন্সেশনের রুব্রিকও আছে আমাদের কাছে। আমাদের কাছে কি নাই? আমাদের হোমিওপ্যাথিতে ইজ দ্য হোমিওপ্যাথির মতো পেইন ম্যানেজ করার, ট্রিটমেন্ট, পেইন অ্যাজ এ মেডিসিন সিস্টেম, হোমিওপ্যাথির মতো পেইন ম্যানেজ করার অন্য কোনো প্যাথিতে এত সুন্দর সিস্টেম নাই। এত সুন্দর সিস্টেম, গ্যারান্টেড। নিউরোপ্যাথি, তো নিউরোপ্যাথি হচ্ছে নার্ভ রিলেটেড, যত শরীরের ভিতরে যত নার্ভ আছে, সায়াটিকা 100% নিউরোপ্যাথি। হ্যাঁ, আমার কাছে একটা পেশেন্ট আছে এখন, ওনার 4 বার ব্যাক সার্জারি হয়েছে, 4 টাইমস। উনি 18 বছর যাবৎ গ্যাবাপেন্টিন খায়। আপনারা চেনেন তো গ্যাবাপেন্টিন কি জিনিস? গ্যাবাপেন্টিন হচ্ছে যে যেই কোনো ধরনের আপনার ফাইব্রোমায়ালজিক, নিউরোপ্যাথিক, নিউসেপটিভ, নিউসাইপ্লাস্টিক, যেই কোনো ধরনের পেইনের জন্য গ্যাবাপেন্টিন হচ্ছে একটা জেনারেল প্রেসক্রিপশন। উনি 18 বছর যাবৎ গ্যাবাপেন্টিন খান। আপনারা জানেন এই রুগীটাকে আমার এই গ্যাবাপেন্টিনের উনি 4 বার করে খাইতেন। এই 4 বার গ্যাবাপেন্টিন খাওয়া লোক 18 বছর যাবৎ, উনাকে এই 4 বার গ্যাবাপেন্টিন থেকে তুলে আইনা সারাদিনে একবার গ্যাবাপেন্টিন করতে আমার অলমোস্ট 2 বছর সময় লাগছে। এখন উনি মাঝে মাঝে গ্যাবাপেন্টিন খান, তাও কি সারাদিনে একবার, মাঝে মাঝে খানও না। এবং ইন্টারেস্টিং জিনিস কি জানেন? উনার রেমেডি হচ্ছে পিক্রিক অ্যাসিড আর ক্যালিফস মাঝে মাঝে খায়, পিক্রিক অ্যাসিড সারাদিনে 30 সি একবার করে খায়। তো এই হচ্ছে পেইন। ওনার এত পেইন শরীরের ভিতরে যে উনি শুইলেও মনে হয় যে উনার শরীরটা বিছানার সাথে ফেটে যাচ্ছে, উনার মাসেলগুলি মনে হয় যে ছিঁড়ে যাচ্ছে। এগুলি হচ্ছে উনার পেইন এক্সপ্রেশন। যে উনি বাঙালি, উনি আমাকে বলতেছে যে আমার মনে হয় আমার মাসেলগুলি এভাবে ছিঁড়ে যাচ্ছে, আমাকে ছিঁড়ে ফেলতেছে, তাই না? কোন একটা জিনিস আমার পায়ের মাসেলগুলিকে ছিঁড়ে ফেলতেছে। এটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। হুম। তো তো এগুলি হচ্ছে ক্লাসিফিকেশন। এগুলি হচ্ছে আমাদের আমাদের জন্য, আমাদের হোমিওপ্যাথদের জন্য এগুলি হচ্ছে আমরা কিভাবে পেইনকে দেখব এবং কিভাবে আমরা কিভাবে রেপার্টরি অ্যাপ্রোচ করব, কিভাবে আমরা ম্যাটেরিয়াল মেডিকা অ্যাপ্রোচ করব। হ্যাঁ, যখন নিওসাইসেপ্টিভ পেইন হয়, পেইন টিস্যু ড্যামেজের থেকে হয়, ক্রনিক পেইন। হ্যাঁ, পেইনের কি সেন্সেশন কি? এইকিং, থ্রবিং, শার্প সেন্সেশন। কি কারণে হইতে পারে পেইন? আর্থ্রাইটিসের কারণে হইতে পারে, ফ্র্যাকচারের কারণে হইতে পারে, পোস্ট অপারেটিভ পেইন হইতে পারে, আপনার স্ট্যান্ডার্ড মেডিসিনের আপনার ট্রিটমেন্ট অ্যাপ্রোচ কি? পেইন কিলার। ধরেন নাপা দিল, প্যারাসিটামল দিল, অ্যাডভিল দিল, টাইনারল দিল। এখন আপনি বলতে পারেন এখানে হোমিওপ্যাথি শিখতে আসছি, আপনি কেন স্ট্যান্ডার্ড মেডিসিনের বলতেছেন? আপনি কেন অ্যালোপ্যাথির ট্রিটমেন্ট প্রসিডিওর বলতেছেন? আমি সামনে আরো বলবো। এবং কথা হচ্ছে আমরা যদি ডিটেকশন মেকানিজম না বুঝি, তাহলে আমাদের জন্য বিরাট প্রবলেম। ডিটেকশন মেকানিজম কিন্তু বুঝতে হবে। আপনার এক্সরে কিভাবে রিড করতে হয় এটা বুঝতে হবে। কি ডিজেনারেশন হচ্ছে, নাকি তার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, নাকি অস্টিওপিনিয়া আছে, অস্টিওফাইটস আছে, এটা কিন্তু এক্সরে সিটি স্ক্যান করে বুঝতে হবে। যদি না বুঝি আমরা, তাহলে কিন্তু বিপদ আছে। তাহলে কিন্তু রেপার্টরিতে আমরা ক্লাসিফিকেশন করতে পারবো না। বরিকের ম্যাটেরিয়াল কিন্তু কমপ্লিটলি ক্লিনিক্যাল, 100% বরিকের ম্যাটেরিয়াল মেডিকা ক্লিনিক্যাল। বরিকের ম্যাটেরিয়াল মেডিকা যদি সত্যি বুঝতে হয়, তাহলে এক্সরে পয়লা বুঝতে হবে। তো নিওসাইসেপ্টিভ পেইন হচ্ছে এভরি ক্লাসিফিকেশন, আর্থ্রাইটিস, ফ্র্যাকচার, পোস্ট অপারেটিভ,
পোস্ট ট্রমাটিক পেন, এগুলি হচ্ছে সব নিউরোসাইসেপ্টিভ পেন। নিউরোপ্যাথিক পেন, নিউরোপ্যাথি তো আমরা বুঝি, নিউরোপ্যাথিক পেইনের সেন্সেশন হচ্ছে বার্নিং পেইন, শুটিং পেইন, ইলেকট্রিক্যাল সেন্সেশন পেইন। পেইন কিরকম ভাবে আসে? টিংলিং, নামনেস, এক্সট্রিম সেন্সিটিভিটি। গত 2 দিন আগে একটা রোগী দেখছি কানাডাতে, ভদ্রলোক 38 বছর বয়স, একদম সিনেমার হিরোদের মতো চেহারা, খুবই সুন্দর চেহারা আলহামদুলিল্লাহ। এই লোক 9 বছর বয়সে উনি 2 তলা থেকে পড়ে গেছিল, মোহাম্মদপুরে থাকতো, 2 তলা থেকে পড়ে গেছিল। ওই বন্ধু বান্ধবরা খেলতে যায়, ওনারে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। উনি বসছে, আমি আপনাকে বুঝাইতে চেষ্টা করি, উনি বসছে, উনার বাটক্সটা ফ্লোরের উপরে এইভাবে পড়ছে, মানে উনার টেইল বোনে হিট হয়েছে, হ্যাঁ, উনার কক্সিসে হিট হয়েছে। আচ্ছা, এটা গেল এক অ্যাক্সিডেন্ট। 2020 সালে উনি টেম্পুতে কইরা সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছিল, ওইখানে বাসে জাস্ট টেম্পুকে একটু টাচ করছে, টাচ করার ফলে টেম্পুটা এইভাবে কয়েকবার ঘুরছে, ঘুরার পরে উনার এই সার্ভিক্যাল এরিয়াতে C2-তে ওনার একটা প্রোল্যাপস হয়েছে। এখন এই প্রবলেমের কারণে উনার মাঝে মাঝে ইউরিন লিক করে, মাঝে মাঝে মানে ডায়াবেটিক নিউরোপ্যাথির মতো পেইন হয়, উনার আপনার সেক্সুয়াল ডিজায়ার অলমোস্ট 80% ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে আজকে 8-9 বছর যাবত। হ্যাঁ, তো এগুলি এই সমস্ত সিমটম হচ্ছে নিউরোপ্যাথির সিমটম। মানে উনার যে ব্রেইন স্টেমটা আছে এখানে, এই ব্রেইন স্টেম থেকে অল দ্য ওয়ে কক্সিস পর্যন্ত শুরু করে এই আপনার স্পাইনাল কর্ডের ভিতরে কোথাও না কোথাও সিভিয়ার ডিজেনারেশন ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে পিওর নিউরোপ্যাথিক পেন, এটা হচ্ছে পিওর, মানে খুব, মানে ক্লিনিক্যালি বললে দিস ইজ এ কেস অফ আর্নিকা এন্ড হাইপেরিকা। তো এটা হচ্ছে নিউরোপ্যাথিক পেন। এগুলি আমাদের বুঝতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডায়াবেটিক নিউরোপ্যাথি, পোস্ট থেরাপিউটিক, পোস্ট ট্রমাটিক নিউরালজিয়া। আমরা স্টেফিসেগ্রিয়া দেই না সার্জারি করার পরে? কেন দেই? স্টেফিসেগ্রিয়া এই কারণে দেই, আমরা সবাই বলি যে কেন আমরা একটা ওষুধ দিব, এটা তো আগে বোঝা উচিত যে কেন ওষুধটা কেন দিচ্ছি। স্টেফিসেগ্রিয়া দেওয়ার মূল কারণ হচ্ছে, যখন একটা সার্জিক্যাল কাট থাকে তখন নার্ভকে ইয়ে করে কাটা হয় না, যে কোন জায়গায় নার্ভ কাটা হচ্ছে। ব্লাড ভেসেলকে অনার করে কাটা হয়, কিন্তু নার্ভকে অনার করে কাটা হয় না। সো নার্ভের আপনার সেন্সরি মেকানিজম যেভাবে কাজ করে, অনেক সময় দেখা যায় কি ওই অল্টার্ড প্রসেসিং অফ পেইনের কারণে বিভিন্নভাবে পেইন ম্যানিফেস্টেড করে, এবং স্টেফিসেগ্রিয়া এই জায়গায় খুব ভালো কাজ করে। সো নেক্সট ইয়ে হচ্ছে অল্টার্ড পেইন প্রসেসিং উইদাউট ক্লিয়ার টিস্যু ড্যামেজ। আপনার সার্জিক্যাল উন্ড শুকিয়ে গেছে, কিন্তু তারপরও ওই জায়গায় ব্যথা যায় না। প্রাইমারি রেমেডি হচ্ছে স্টেফিসেগ্রিয়া। হ্যাঁ, আপনার হাইপারএলজেসিয়া, মানে ছুঁইতে না ছুঁইতেই পেইন, হাইপার সেন্সিটিভিটি পেইনের। হ্যাঁ, ফাইব্রোমায়ালজিয়াতেও কিন্তু এরকম আছে, হাইপার সেন্সিটিভিটি পেইনের। আমরা একটু পরে ফাইব্রোমায়ালজিয়া এবং সিআরপিএস এর মেকানিজমটা একটু পরে দেখব। সো এবং পেইন সারা শরীরে ওয়াইড স্প্রেড পেইন হয়, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, যেই কোনো জায়গায়, যেই কোনো কেন্দ্রে, যেই কোনো ভাবে পেইন আসতে পারে। এটা মানে ইটস এ ফ্যাসিনেটিং থিং যে আমাদের নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে। ইটস ভেরি ফ্যাসিনেটিং। এটার কোন রকম, এটা এই মেকানিজমের কোন রকম সেকেন্ড, দেয়ার ইজ নো সেকেন্ড টু নান। তো আমরা একটু আগে বলতেছিলাম যে আমরা পেইন কিভাবে সেন্স করি, আমাদের প্যাথওয়েটা কি। সো এই ছোট্ট পিকচারটার ভিতরে আমরা যদি দেখি, আঙ্গুলের ভিতরে ইয়ে লাগছে, সুইয়ের গুতা লাগছে। এই সুইয়ের গুতা লাগার ফলে এই সিগন্যালটা এখানে পাস হইয়া
এই উপরে দিয়ে ব্রেনে গিয়ে হাইপোথ্যালামাসের ভিতর দিয়ে যায় আবার ফিরে আসছে। এটাই আমি একটু আগে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছিলাম। হোপফুলি আমি বুঝাইতে পারছি। হুম, তো এই যে প্যাথওয়েটা, এই যে রাস্তাটা, এই যে ঘুইরা এসে এটা রাস্তাটা, এই রাস্তার ভিতরে যেই কোনো জায়গায়, যেই কোনো ভাবে, যেই কোনো অবস্থায় ওই সিগন্যাল ইন্টারাপ্টেড হবে, ওইখানেই আমরা পেইন ফিল করব। সো এইখানে ধরেন ওই রাস্তার ভিতরে ধরেন এইটা হচ্ছে আমাদের বাইসেপ মাসেল। ধরে নেন এই জায়গাটা আমার আমার মাউস যেখানে, এটা ধরে নেন এটা হচ্ছে আমাদের বাইসেপ মাসেল। এইখানে যদি ওই সিগন্যাল ইন্টারাপ্টেড হয়, আমরা এখানে পেইন সেন্সেশন ফিল করব। এইখানে যদি হয়, আমরা এখানে পেইন সেন্সেশন ফিল করব। হ্যাঁ, এটা হচ্ছে রেসপন্সিভনেস এট দ্য ইনজুরি সাইট এবং এট দ্য সেম টাইম অ্যাম্প্লিফাইড, মানে সিগন্যালটা অনেক অ্যাম্প্লিফাইড, মানে অনেক বড় আকারে। হ্যাঁ, পেইন সিগন্যালিং। তো পেরিফেরাল সেন্সেশন, যে ফিজিক্যাল ড্যামেজ এখানে হয়েছে, এখানে ইনফ্ল্যামেটরি রেসপন্স ড্যামেজ হওয়ার কারণে এইখানে। হ্যাঁ, তারপরে স্টিমুলাস ইজ রিকোয়ার্ড। ধরেন আপনি এখানে এমনি আপনার শুয়ের গুতা খায়, এখানে এমনি অবস্থা খারাপ, তারপরে আপনি এসে একটা চাপ দিলেন, কেউ এসে একটা চাপ দিল, তখন এটা একটা স্টিমুলাস। হ্যাঁ, কোথাও আরেকটা উল্টা, এখানে ব্যথা আছে, উল্টা আরেক জায়গায় যায়, এই সেম জায়গায় আপনি ব্যথা পাইলেন, এটা আরেকটা স্টিমুলাস। হ্যাঁ, তো এই কারণে এখানে এই সেন্সেশনের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, এখানে চাপ খাইলেও তো দেখা গেল যে এইখানে ব্যথা হচ্ছে, এখানে ব্যথা হচ্ছে। হ্যাঁ, তারপরে অস্টিওআর্থ্রাইটিস পেইন, ব্যাক পেইন, তারপরে জয়েন্ট ইনজুরি, এগুলির অনেক রেফার্ড পেইন থাকে, মানে এক জায়গায় পেইনের শুরু, কিন্তু পেইনের সেন্সেশনটা অন্য জায়গায় ফিল হয়। হুম, এক জায়গায় শুরু, এখানে শুরু, কিন্তু এখানে ফিল হচ্ছে, এখানে শুরু, এখানে শুরু, কানের পিছনে শুরু, কিন্তু এখানে ফিল হচ্ছে। অল্টার্ড প্রসেসিং। হুম, তো এটার জন্য ফিজিক্যাল ড্যামেজ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ড্যামেজ পুরনো ইনজুরি হইতে পারে। এই যে এই লোকটা যে পড়ে গেছিল, আমার এই কেসের যে রোগী, উনি যে পড়ে গেছিল ৯ বছর বয়সে, এটা কিন্তু ওল্ড ইনজুরি। কিন্তু দেখেন আজকেও সেই ৩৮ বছর বয়সে আইসাও সে ওই পেইন এখনো ফিল করে। সে ঠিকমতো হাঁটতে পারে না, ঠিকমতো বাম সাইড ফিরে শুইতে পারে না। তার কিন্তু ওইখানে কিন্তু কোনো ইনজুরি নাই। কিন্তু তারপরেও সে, তার নার্ভাস সিস্টেম এখনো ঠিক হয়নি। সো আমরা কিভাবে পেইনকে সেন্স করি, ওইটাও কিন্তু একটা ফ্যাক্টর, অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সো আমরা আমরা যদি বোগাল বোনিংহাউসেনের মেথড চিন্তা করি, তাহলে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বোগাল বোনিংহাউসেনের ভিতরে কিন্তু সেন্সেশন আছে। হুম, তো এ হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া আর ক্রনিক কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম। আমরা একটু আগে ফাইব্রোমায়ালজিয়া নিয়ে কথা বলছি। এখন ফাইব্রোমায়ালজি হচ্ছে ওয়াইড স্প্রেড ক্রনিক পেইন। হ্যাঁ, এবং পেইন প্রসেসিং একটা ডিসফাংশন কাজ করে ফাইব্রোমায়ালজিয়ার ইয়েতে। মানে অনেক সময় ফাইব্রোমায়ালজিয়ার রোগীরা এরা এক্স্যাক্টলি বলতে পারে না যে পেইনটা কোথায়। কারণ পেইন সিগন্যাল প্রসেসিং এ অল্টার্ড, মানে চেঞ্জড বিহেভিয়ার থাকে। এটা হোমিওপ্যাথি প্রেসক্রিপশনের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, মানে মারাত্মক ইম্পর্টেন্ট এই জিনিসটা। যে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আমি এরকম রোগী দেখছি যে সে বলতেছে যে আমার পায়ের ভিতরে মনে হয় হুল ফুটাচ্ছে, মানে সুই দিয়ে গুঁতা দিচ্ছে। কিন্তু আবার বলতেছে যে না, পায়ের ভিতরে না, পায়ের তালুতে না, পায়ের উপরে।
সো এটা হচ্ছে অল্টার্ড প্রসেসিং। হ্যাঁ, সো পেইন প্রসেসিং এর ডিসফাংশন, এটা ফাইব্রোমায়ালজিয়ার একটা বিগ ক্যারেক্টারিস্টিক। আর আমাদের যে এইচপিএ অ্যাক্সিস আছে, এই যে অ্যাক্সিসটা এখানে স্ট্রেইট, হ্যাঁ, তারপরে আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেমের যে অটোনমিক সাইডটা আছে, এটা ডিসরেগুলেশন হয়। মানে এক জায়গায় পেইন হলে আরেক জায়গায় যাওয়ার সেন্সেশন হয়। হ্যাঁ, সো ফাইব্রোমায়ালজিয়াতে বডির যে কোনো জায়গায় পেইন সেন্সেশন থাকতে পারে। এবং এটার কারণ এটা না যে ও না এইটা তার এই জায়গায় পেইন। অনেক সময় রেডিয়েটিং পেইন থাকে, অনেক সময় রেফার্ড পেইন থাকে ফাইব্রোমায়ালজিয়াতে। এখন আপনি হোমিওপ্যাথির লাইনে যদি বলে, আপনার ফাইব্রোমায়ালজিয়াতে এট লিস্ট 200 উপরে রেমেডি আপনার রেপার্টরিতে দেখবেন। এখন যত বেশি পুরনো ফাইব্রোমায়ালজিয়া, আপনার রেমেডির ক্যাটাগরি সবচেয়ে মানে প্ল্যান্ট রেমেডি থেকে আস্তে আস্তে আপনার মিনারেল রেমেডিতে যেতে থাকবে। যত পেইন যত পুরনো, তত বেশি প্ল্যান্ট সাইড থেকে রেমেডি চেঞ্জ হয়ে মিনারেল সাইডে যেতে থাকবে। এবং মিনারেল মিনারেলের ক্যাটাগরি যখন শেষ হয়ে যাবে, ওই মিনারেল ক্যাটাগরি শেষ হইয়া তখন আপনার অ্যানিমেল ক্যাটাগরিতে যেতে থাকে। এটা আমি নোটিস করছি। হুম, অনেক ফাইব্রোমায়ালজিয়ার রোগী আমি দেখছি, এটলিস্ট 2 জন দেখছি কনফার্মড, যে আমাকে এসে বলছে যে আমাদের পেশাব অথবা পায়খানা করার পর পেইন কমে যায়। আপনি বিশ্বাস করেন, ল্যাকেসিস 200 সিঙ্গেল ডোজ এই ধরনের রোগীদের ফাইব্রোমায়ালজিয়া অনেক আরাম দেয়, যাদের ডিসচার্জে ভালো থাকে, তারা ডিসচার্জ হওয়ার পর যারা ভালো থাকে। সো এখন আপনি জিজ্ঞেস করতে পারেন এই ল্যাকেসিসের সাথে ডক্ট্রিন অফ সিগনেচার কি, ল্যাকেসিস কেন দেওয়া হলো, অন্য রোগী অন্য অন্য রেমেডি কেন দেওয়া হলো না? ল্যাকেসিস এই কারণে দেওয়া হয়েছে যে সাপের বিষ যখন শরীরে ঢুকে সব পেইন মিউটেড হয়ে যায়। সাপের বিষ এমন একটা জিনিস, সমস্ত পেইন সিগন্যাল টার্ন অফ হয়ে যায় সাপের বিষ যখন শরীরে ঢুকে। এবং এট দ্য সেম ওয়ে, সাপের বিষ যখন শরীর থেকে বের হয়ে যায়, সমস্ত পেইন সিগন্যাল ওপেন হয়ে যায়। ওকে, সো এটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া, এটা আমাদের বুঝতে হবে। আর আরেকটা সাইড হচ্ছে কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম এবং স্ট্যান্ডার্ড ডিজিজের ভিতরে পার্থক্য হচ্ছে সিনড্রোম আপনার একটার পর একটা লেগেই থাকবে, একটা প্রবলেমের সাথে আরেকটা প্রবলেম লেগে থাকবে। যে পেইন শুরু হইলো ট্রমা দিয়া, ওখানে সার্জারি হলো, সার্জারি করার পরে আরেক প্রবলেম শুরু হইলো, আরেকভাবে পেইন শুরু হইলো। হ্যাঁ, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ভিতরে আপনার পেইনটার ইনভলভমেন্টটা খুব বেশি হয়, এবং ওইটার সাথে কানেক্টেড আরেকটা প্রবলেম শুরু হয়ে যাবে। হ্যাঁ, তার ইমিউন রিয়াকশন হবে, পেইন সেন্সেশন বিভিন্ন জায়গায় দৌড়াবে। হ্যাঁ, তো হয়তো দেখা যাচ্ছে হাতের এইখানে একদিন ব্যথা, তারপরে ব্যথার পরে আপনি ব্যথার ওষুধ দিলেন, তারপরে দেখা গেল হাত ফুলে গেল, হাত ফুলে যাওয়ার পর হাত এখানে সোয়েলিং হলো। আপনি তার কিডনি টেস্ট করালেন, কিডনির ভিতরে কোনো ঝামেলা নাই, তার হার্টের কোনো প্রবলেম নাই, কিন্তু তার এই হাতের ফুলা, পায়ের ব্যথা, এই যে একটার পর একটা চেইন অফ ইভেন্টস হইতে থাকে এবং এর সাথে পেইন কানেক্টেড থাকে, এটাই হচ্ছে পেইন সিনড্রোম। আমি আপনি যত মডার্ন ট্রিটমেন্টের ভিতরে আপনি দেখেন, এখানে ফিজিক্যাল থেরাপি আছে, আকিউপাংচার আছে, কাইরোপ্র্যাক্টর, আপনার মোডালিটি আছে, বিভিন্ন মোডালিটি আছে।
এট দ্য সেম টাইম হোমিওপ্যাথিও ওইখানে আছে। হ্যাঁ, কিন্তু এই সব মোডালিটি অফ ট্রিটমেন্টের ভিতরে হ্যাঁ, আপনার হোমিওপ্যাথি হচ্ছে সবচেয়ে স্মুথেস্ট এবং সবচেয়ে সেফেস্ট এবং আপনার অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সবচেয়ে বেশি লং লাস্টিং। হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা হচ্ছে সবচেয়ে বেশি লং লাস্টিং, অনেকদিন লাস্ট করবে। এক ডোজ ক্যালিয়ার্স দিয়া আপনি হাঁটুর ব্যথা, এক ডোজ ক্যালি আয়োড 200 দিয়া আপনি হাঁটুর ব্যথা অ্যাটলিস্ট যেই টাইম ধরে রাখতে পারবেন, আপনি একটা ফিজিক্যাল থেরাপি দিয়ে হাঁটুর ব্যথাটা ওই সময় পর্যন্ত ধরে রাখতে পারবেন না, সম্ভব না। তো আমরা ওয়েস্টার্ন মেডিসিনে কি দেখি, কি কি দেওয়া হয়, কি কি করা হয় অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে আজকাল? অনেক কিছু করা হয়। আপনার ব্যথার ওষুধ, হ্যাঁ, নন স্টেরয়েড যুক্ত যে সমস্ত পেইন মেডিকেশন আছে, তারপরে নাপা প্যারাসিটামল ক্লাসের যে সমস্ত পেইন মেডিকেশন আছে এগুলি ইউজ করা হয়। হ্যাঁ, আইবুপ্রোফেন, নাপা, হ্যাঁ, তারপরে কক্স এনজাইম ইনহিবিশন, এটা খুবই কমন। কক্স এনজাইম ইনহিবিশন ইনফ্ল্যামেটরি পেইন কমানোর জন্য এগুলি ইউজ করা হয়। এগুলির আপনার সবচেয়ে বেশি রিস্ক হচ্ছে জিআই আলসার, হ্যাঁ, ব্লিডিং, জিআই ব্লিডিং, কিডনি প্রবলেম। কিডনি নেফ্রোটিক সিনড্রোমের ওয়ান অফ দ্য প্রাইমারি কজ হচ্ছে পেইন মেডিকেশন। নেফ্রোটিক সিনড্রোমের আপনার কিডনি স্টোন বলেন, নেফ্রোটিক সিনড্রোম বলেন, কিডনির আপনার ইউরিটার রিলেটেড পেইন বলেন, ইউরিন রিটেনশন বলেন, যত রকমের সমস্যা বলেন, ওয়ান অফ দ্য প্রাইমারি কজ হচ্ছে আপনার পেইন মেডিকেশন। হ্যাঁ, তারপরে ওই লাইন অফ ট্রিটমেন্ট যখন আপনার আর তেমন ইফেক্টিভ হয় না, বুঝেন, কিন্তু এখানে আপনার এই এনএসএআইডি দিয়ে শুরু হলো এই লাইনের ট্রিটমেন্ট যখন তেমন বেশি ইফেক্টিভ হয় না, তখন আপনার ওপিওয়েড বেসড পেইন মেডিকেশনে যাওয়া হয়। ওখানে কোডিনের ইউজ করা হয়, ট্রেমাডলের ইউজ করা হয়, হ্যাঁ, স্ট্রং মরফিন বেসড পেইন মেডিকেশনের ইউজ করা হয়, ফেন্টানল ইউজ করা হয়। ফেন্টানল এইভাবেই ফেন্টানল একটা ড্রাগে টার্ন আউট হয়েছে। বাংলাদেশে যেমন ইয়াবা ইউজ করা হয় না, এই ফেন্টানল সেম কোয়ালিটি, সেম ক্যাটাগরি। সো আপনার টলারেন্স রিস্ক আছে এবং এটার ইউজ হচ্ছে প্রাইমারিলি অ্যাকিউট কেসের জন্য। এখন যেটা হয়েছে ওভার দ্য টাইম, ওভার দ্য পাস্ট 12 থেকে 15 ইয়ার্স পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এই ওষুধগুলি অ্যাকিউট কেসে ইউজ করতে 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 এগুলিকে এখন মানুষ ক্রনিকও ইউজ করে। এখন আরেকটা প্রবলেম আছে, সিভিয়ার আপনার জিআই ডিসরেগুলেশন হয়, মানে আপনার গ্যাস্ট্রিক ডিসরেগুলেশন এই ওপিওয়েড মেডিকেশনের ওয়ান অফ দ্য বিগেস্ট রিস্ক ফ্যাক্টর। দেখেন আমরা কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই লাইনেও যখন ইয়ে হইলো, ইদার কাজ করা বন্ধ করে দিল অথবা অন্য কিছু হইলো, তখন আমরা অ্যান্টি কনভালসেন্ট মেডিকেশনে যাই। এখন অ্যান্টি কনভালসেন্ট মেডিকেশনে এই যে গ্যাবাপেন্টিন এখানে লেখা আছে, হ্যাঁ, তারপরে প্রিগ্যাবলিন, হ্যাঁ, এগুলি ফার্স্ট লাইনের নিউরোপ্যাথিক পেইনকে ম্যানেজ করার জন্য দেওয়া হয়, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হ্যাঁ, তারপরে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলেন, পোস্ট থেরাপিউটিক নিউরোপ্যাথি, পোস্ট অপারেটিভ নিউরালজিয়া, যত রকম নিউরালজিয়া আছে, নিউরালজিক পেইন আছে, কিওয়ার্ড নিউরালজিয়া, নিউরালজিক পেইন, এইগুলির জন্য এই গ্যাবাপেন্টিন ক্লাসের ওষুধ ইউজ করা হয়। এই যে আমার রোগী 18 বছর যাবৎ খাচ্ছেন, উনি বাংলাদেশ থেকে শুরু করছেন, উনি বাঙালি। আচ্ছা, এই লাইনও যখন ইয়ে হয়ে গেল, এক্সস্টেড হয়ে গেল অথবা কাজ করতেছে না, তখন রুগী করে কি, ইউজুয়ালি রুগীরা তখন আপনার ডিপ্রেশনে চলে যায়। পেইন ব্রিংস অন দ্য ডিপ্রেশন। রেপার্টরিতে রুব্রিক সার্চ করে দেখেন, যেই পেইন ডিপ্রেশন আপনার নিয়ে আসে, ওপিয়াম ইজ ওয়ান অফ দ্য গুড রেমেডিস। আপনি
বুঝতে পারছেন? জিনিসটা জিনিসটা ফিল করতে চেষ্টা করেন। জিনিসটাকে ফিল করতে চেষ্টা করেন। যে পেইন, যেই ব্যথার কারণে মানুষ ডিপ্রেসড হয়ে যায়। ওপিয়াম ইজ ওয়ান অফ দ্য গুড রেমেডিস। যেই ব্যথার কারণে মানুষ হা, হা কইরা হাসে, প্রচন্ড জয়াস ফিল করে। ঘুমায়া হাসে। প্রচন্ড ব্যথা হচ্ছে, আমরা বলি ন্যাট্রামিউট, আমি বলি কফিয়া। হুম? তো পেইন কিন্তু মানুষকে ডিপ্রেস করে ফেলতে পারে। ঠিক আছে? আমরা আমরা এই যে ফাইব্রোমায়ালজিয়ার সিভিয়ার ইয়ার্স আফটার ইয়ার্স ফাইব্রোমায়ালজিয়ার পেইন। বছরের পর বছর এইগুলি হইতে মানুষ একসময় ডিপ্রেসড হয়ে যায়। রোগী একসময় ডিপ্রেসড হয়ে যায়। আমরা মানুষ, আমরা আল্লাহ আমাদেরকে মেশিন দিয়ে বানায়নি। আমাদেরকে আল্লাহ হার্ট এবং আল্লাহ আমাদেরকে সোল দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এই ডিপ্রেশনের কারণেও পেইন আসে এবং পেইনের কারণেও ডিপ্রেশন আসে। তখন এই ক্লাসের ওষুধ এসএনআরআই ইউজ করা হয়। এটার আরেকটা প্রমিনেন্ট ইউজ কেস হচ্ছে এই এসএনআরআই গুলির কেসেস অফ schizophrenia, bipolar disorder, autism. কারণ যাদের অটিজম থাকে, যাদের স্কিজোফ্রেনিয়া থাকে, যাদের বাইপোলার ডিসঅর্ডার থাকে, এদের অনেক লেভেলের পেইন থাকে, ফিজিক্যাল অনেক লেভেলের পেইন থাকে, যেটা তারা এক্সপ্রেস করতে পারে না। এবং এই ল্যাক অফ এক্সপ্রেশনের জন্য এরা বিভিন্ন উইয়ার্ড বিহেভিয়ার করে। তখন আপনার মডার্ন মেডিসিনে এই ধরনের অ্যান্টি ডিপ্রেসেন্ট আপনার প্রেসক্রাইব করা হয়। হুম? তো এডিশনাল মেডিকেশন হচ্ছে আপনার মাসল রিল্যাক্সেন্ট দেওয়া হয়, তারপরে ট্রপিক্যাল এজেন্ট দেওয়া হয়, লাইডোকেইন দেওয়া হয়, তারপরে ক্যাটামিন দেওয়া হয়। ক্যাটামিন আমি আপনাদেরকে নাম বলবো না। ক্যাটামিন অনেক বড় লোকরা ক্যাটামিন খায় নিজেদেরকে রোজা রাখার জন্য। হ্যাঁ, তারপরে টিএইচসি, সিবিডি যেটা ক্যানাবিস, মানে গাঞ্জা, আফিম, এই টাইপের, এগুলিও অনেক বড় বড় পেইন মেডিকেশন। তো দেখেন কত ধরনের পেইন মেডিকেশন আল্লাহর দুনিয়ায় এখানে আছে, আর আমরা হোমিওপ্যাথি নিয়ে বসে আছি। কেন বসে আছি? ডেফিনেটলি কারণ আছে। তো হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ, এবার হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ আমরা কি করব? আমরা ইন্ডিভিজুয়ালাইজ করতে চেষ্টা করব। অ্যাজ ইউজুয়াল কোন রকম এখানে কোন রকম বাড়তি কোনো কিছু করতে হবে না আমাদেরকে। হ্যানিম্যানের শিক্ষা হ্যানিম্যানের শিক্ষাই থেকে যায়। বাড়তি কোনো কিছু করার প্রয়োজন নাই। কনস্টিটিউশনাল রেমেডি যদি পাইলাম, আর যদি না হয় তাহলে আমাদেরকে সিম্পটম স্পেসিফিক রেমেডিতে যেতে হবে। আপনাদেরকে একটা কথা বলি, আপনি কি একটা রুগীকে আপনি কি পেইনের জন্য আপনি গাঞ্জা খাইতে তার কিডনি সব নষ্ট হয়ে যাচ্ছে, তার লিভার সব নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কি ওইটা করতে দিবেন, নাকি তাকে আপনি আর্নিকে দিয়ে কোন রকম পেইন ঠেকাবেন? কোনটা করলে ভালো? আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, আপনারা চিন্তা করেন, আপনাদের বিবেক দিয়ে চিন্তা করেন। হ্যাঁ, পোটেন্সি সিলেকশন হইতে হবে বেসড অন সিভিয়ারিটি অফ দ্য পেইন। এইটা ভাই আমার থিওরি। অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। অনেকে বলে আর্নিকা 200 দিলে ঠিক আছে, আমি বলি আর্নিকা 50 দাও। অনেকে বলে যে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, এখন 200 দাও, আমি বলি না, এখন সিএম দাও। গাড়ি অ্যাক্সিডেন্ট করে পিঠে ব্যথা পাইছে, বলে না, এখন 200 দাও, আমি বলি না, এখন সিএম দাও। কেন? কারণ আমি 100% জানি যে তার ওই শকের কারণে তার ওই পেইন সেন্সেশন হচ্ছে। আমি যখন 100% জানি, আমি কেন দিব না? এটা হচ্ছে আমার প্রসেস অফ প্রেসক্রাইবিং আরকি। তো হোমিওপ্যাথিতে মাল্টি ডিমেনশনাল অ্যাপ্রোচ ইউজ করা হয় পেইন ম্যানেজমেন্টের জন্য। প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ দ্য কজ অফ দ্য পেইন। পেইন কোত্থেকে আসলো? এইখানেই এই লেকচারটার, এই ক্লাসের, এই আলোচনার সবচেয়ে বড় আপনার আপনার ডাইভারশন পয়েন্ট। এই
এই থেকে কে পর্যন্ত যদি আলোচনা করতে হয় তাহলে পুরো 1 বছর লাগবে রেপার্টরি ম্যাটেরিয়াল মেডিকেল ইয়ে করা। তো 1 বছরের ইয়ে তো একদিনে করা সম্ভব না, 1 ঘন্টাও করা সম্ভব না। তো আমরা টাচ করে করে যাব কয়েকটা পয়েন্টে। হ্যাঁ, তো কজ অফ পেইন, আমাদের কজ জানতে হবে। কজ অফ পেইন, কজ আমাদের জানতেই হবে, কি কারণে পেইন আসলো। যদি আমরা কজ জানতে পারি তাহলে অনেকটুকু আগে গেলাম। তারপরে জেনারেল পেইন, জেনারেল মেডিসিন, কি ধরনের জেনারেলাইজ পেইন হচ্ছে, মোডালিটি অফ দ্য পেইন আমাদের জানতে হবে, ডিরেকশন অফ দ্য পেইন, পেইন কি এখান থেকে এখানে যায় নাকি এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে আসে, ডিরেকশন অফ দ্য পেইন, সেন্সেশন, টিংলিং, থ্রবিং, বোরিং, নামিং, এই সেন্সেশনগুলি আমাদের বুঝতে হবে। টাইপ অফ পেইন, পেইনটা কি নিউরালজিক নার্ভের পেইন নাকি মাসেলের পেইন নাকি জয়েন্ট পেইন, কি ধরনের পেইন। অর্গান স্পেসিফিক পেইন, স্প্লিন ব্যথা নাকি লিভারের কোনা দিয়ে ব্যথা করতেছে নাকি গল ব্লাডারের টিউবের মাথার ভিতরে ব্যথা করতেছে, ওগুলি হচ্ছে অর্গান স্পেসিফিক পেইনের ক্যাটাগরিতে পড়ে। তারপরে আসে রিউম্যাটিক পেইন। এখন রিউম্যাটিক পেইন আমরা ইউজুয়ালি আমরা রোগীকে জিজ্ঞাসা করি কোথায় ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, কোথায় ব্যথা, এখানে ব্যথা, হাতে ব্যথা, এই জায়গায় ব্যথা, হাঁটুর ভিতরে ব্যথা। এখন এই রিউমাটিজমের ভিতরে 3টা সাব ক্লাসিফিকেশন আছে যেটা আমি মনে করি। একটা হচ্ছে ডিজেনারেশন, আপনার কার্টিলেজ শুকায় যাচ্ছে, কার্টিলেজ ডিস্ট্রাকশন হচ্ছে, এটা হচ্ছে ডিজেনারেশন। আরেকটা হচ্ছে রিউমাটিজম, আরেকটা হচ্ছে গাউট। এখন যদি রোগী আসে, আপনি যদি জিজ্ঞাসা করেন যে ব্যথা কোথায়, রোগী যদি বলে এখানে ব্যথা, তাহলে বুঝতে হবে যে এর ডিজেনারেশন শুরু হয়েছে। ইউজুয়ালি এইখানে যখন পেইন থাকে তখন বুঝতে হবে যে ডিজেনারেশন শুরু হয়েছে। আচ্ছা, রোগী আসলে বললো যে কোথায় ব্যথা, বললো যে এইখান থেকে ডাক্তার সাহেব এইখান থেকে ব্যথাটা শুরু হয়, তাহলে বুঝতে হবে এর রিউমাটিজম আছে, কোনো না কোনো ধরনের ইদার রিউমাটিজম আছে অথবা রিউমাটিজমের দিকে সে যাচ্ছে। যদি জিজ্ঞাসা করেন কোথায় ব্যথা, বলে যে ডাক্তার সাহেব এইখান দিয়ে এই আঙ্গুলটাকে এরকম করতে পারি না, এই জয়েন্টের ভিতরে ব্যথা করতেছে, এখানে এই সামনে পিছনে ব্যথা থাকে, তখন আঙ্গুল এভাবে চাপ দিয়ে ধরে দেখতে হবে যে গরম লাগে কিনা। যদি গরম লাগে তাহলে বুঝতে হবে এই রিউমাটিজম আছে এবং এট দ্য সেম টাইম গাউট আসতেছে, কারণ ডিজেনারেশনে কখনো এই জায়গা গরম হবে না। এভাবে আমাদের ডিফারেন্সিয়েশন করতে চেষ্টা করতে হবে। বাচ্চাদের ব্যথা, বাচ্চারা কথা বলতে পারে না ঠিক মতো, অনেক বাচ্চা আছে কথা বলতে পারে না, অনেক বাচ্চা আছে খুবই ছোট, ওরা বুঝাইতে পারে না, ওদের সিমটম দেখে আমাদের বুঝতে হবে কি ধরনের পেইন হইতে পারে। এগুলির অনেক বড় বড় চ্যাপ্টার, এগুলি কথা বলতে গেলে অনেক ঘন্টা চলে যাবে, আমি জাস্ট টাচ করে যাচ্ছি, আপনারা কিছু মনে করেন না। হ্যাঁ, পোকামাকড়ের কামড়, অ্যানিমেল বাইট, কুকুরের কামড়, বিড়াল কামড়, যে পোকামাকড়ের কামড়, এটারও আরেকটা পেইন সেন্সেশন, আরেক ধরনের প্যাথোফিজিওলজি থাকে, যেখানে ডিফারেন্সিয়েশন হয়, আপনার ওন সাইড দেখে ডিফারেন্সিয়েশন হয় কি হচ্ছে। আপনার সাপের কামড় দিয়ে গেল, যে সাপে কামড় দিছে, এখন কি ওষুধ দিব, আপনি যদি সারাদিন বসে বসে চিন্তা করতে থাকি তার কোনো লাভ নাই, 1 ডোজ ল্যাকেসিস 200 প্রথমে দিয়ে দেওয়া ভালো। কারণ হসপিটালে গেলে তো ওরা ওই ভেনাম অ্যান্টিডোটই ইউজ করে ফর দ্য মোস্ট পার্ট। তারপরে ক্যান্সারের পেইন, টিউমার পেইন, পেইন ফ্রম ক্যান্সার থেরাপি এবং পেইন ফ্রম পোস্ট সার্জিক্যাল ইস্যুস। সো এগুলি হচ্ছে, আমি মনে করি এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন এবং ডিমেনশন এট দ্য সেম টাইম। এখন আমরা যদি জেনারেলাইজ করতে চাই, আমরা শত রেমেডি আছে, হাজার রেমেডি আছে, আমরা যদি জেনারেলাইজ করতে চাই, আমরা পেইন রেমেডি গুলিকে আমরা জেনারেলাইজ করব, হ্যাঁ, তাহলে আমরা
দেখতে পারি যে আর্নিকাতে আমরা ব্রুজিং সিমটম পাই, ট্রমা পাই, সোর পাই। হাইপেরিকামে আমরা নার্ভ ইনজুরি পাই, নার্ভের মাথার ইনজুরি পাই, সিগন্যাল প্রসেসিং এর প্রবলেমের ইনজুরি পাই। রাস্টাক্সে আমরা স্টিফনেসের প্রবলেম পাই। স্টেরিলিয়া মিডিয়াতে আমরা সেম পাই বিটুইন রাস্টাক্স এন্ড ব্রায়োনিয়া। তারপরে ব্রায়োনিয়াতে আমরা মোশনে ওয়ার্সনেস পাই। হ্যাঁ, তারপরে নিউরোপ্যাথিক পেনে আমরা কোলোসিন দেখি না, ফাইলাম দেখি আমরা, সায়াটিকাতে নামনেস থাকে। এগুলি হচ্ছে কনকমিটেন্ট সিমটম। আমরা ওইভাবে ক্লাসিফাই করতে চেষ্টা করব, যেভাবে আমাদের সেটা সিটি স্ক্যান করে হোক, এক্সরে করে হোক, রোগীর সিমটম শুনে হোক, পেইনের সাইড দেখে হোক, যেভাবেই আমাদের ক্লাসিফিকেশনটা আসে ওইভাবে আমরা চেষ্টা করব ওইটাকে রেমেডির সাথে ক্রস ম্যাচ করতে। তাহলে রেমেডির সিলেকশন অনেকটা ন্যারো হয়ে আসবে। ফর এক্সাম্পল, নার্ভাস সিস্টেমের পেইন, নার্ভের সমস্যা রিলেটেড যত ধরনের পেইন আছে, ক্যালি রেমেডিগুলি ওয়ান অফ দ্য বেস্ট সিলেক্টেড রেমেডিজ আমি মনে করি। যত ডিপ আপনার নার্ভের প্রবলেম থাকবে, নার্ভাস সিস্টেমের প্রবলেম থাকবে, তত ডিপার সাইডের আপনার মিনারেল রেমেডির দিকে যাওয়া ভালো। ফর এক্সাম্পল, পটাশিয়াম, ক্যালি, প্লাম্বাম, জিঙ্কাম, কুপ্রাম, মানে পিরিয়ডিক টেবিলের যত রাইট সাইডে আপনি যাবেন তত রেমেডিগুলি তত হেভি হইতে থাকে, যত লেফট সাইডে থাকবেন রেমেডিগুলি তত পাতলা হয়। ন্যাট্রাম ফ্যামিলি, লবণের ফ্যামিলি, লবণের তো আইডেন্টিটি চিন্তা করতে করতে লবণের জিন্দগি শেষ। তো ও এত হেভি না, ও লাইট। ন্যাট্রাম ঘরের ভিতরে শুয়ে শুয়ে কান্দে দরজা বন্ধ করে, ও লাইট, ও মানুষের কাছে নিজের ভাব এক্সপ্রেশন করতে পারে না। কিন্তু আপনি প্লাম্বামে যান, কুপ্রামে যান, রাইট সাইডে যান পিরিয়ডিক টেবিলের, তখন দেখবেন যে ওরা অনেক হেভি, ওদের নিজেদের ওয়েট নিজেদের ক্যারি করতে কষ্ট হয়। হ্যাঁ, সো এগুলি হচ্ছে এভাবে আমরা এই যে স্লাইডটা এখানে আমরা এইভাবে জেনারেলাইজ করতে চেষ্টা করতে পারি। এইগুলি কিন্তু রেমেডি না, হাজার হাজার রেমেডি আছে, আমরা এইভাবে জেনারেলাইজ করতে চেষ্টা করব। ওকে, এখন আপনি বলতে পারেন সময় শেষ হয়ে আসছে, অনেকক্ষণ কথা বলা যাবে না, চেষ্টা করতেছি যত কুইকলি কভার করা যায় সবকিছু। এখন বলতে পারেন আমরা যে হোমিওপ্যাথি ওষুধ দেই, আমাদের হোমিওপ্যাথি ওষুধ আসলে শরীরে কিভাবে কাজ করে? আমি কয়েকটা এক্সাম্পল এখানে দিব, ছোট ছোট এক্সাম্পল, বেশি বড় বড় এক্সাম্পল না। আর্নিকা মন্টানা আমাদের পেরিফেরাল ইনফ্ল্যামেটরি প্যাথওয়েতে টার্গেট করে, ডিরেক্ট অ্যাকশন আর্নিকার। আমাদের টিএনএফ আলফা রিডিউস করে। টিএনএফ আলফা হচ্ছে একটা সাইটোকাইন এজেন্ট, যেটা আপনার সেন্ট্রাল মিডিয়েশন অফ ইনফ্লামেশনে কাজ করে। হ্যাঁ, টিএনএফ আলফা যদি, এই সাইটোকাইন এজেন্ট যদি আমরা ব্যালেন্স করে রাখতে পারি, দেন দেয়ার ইজ অ্যাকচুয়ালি নো পেইন। আর্নিকা মন্টানা আমাদের কক্স2 ইনহিবিটর হিসেবে কাজ করে। আর্নিকা মন্টানার ডিরেক্ট অ্যাকশন হচ্ছে আমাদের ম্যাক্রোফ্যাগসের উপরে, এন্ডোথেলিয়াল সেলসের উপরে। এটা এটা খেলার কথা না। একটা রেমেডি ডাইলিউটেড, পোটেন্টাইজড, তাও কি আপনি সারাদিন একবার দুইবার দিচ্ছেন, এবং তার ক্যাপাসিটি আছে পেইনকে মডুলেট করার, পেইনের বিহেভিয়ার চেঞ্জ করার। ইটস নট জোক। তার ক্যাপাসিটি আছে টিএনএফ আলফাকে ব্যালেন্স করার। এই টিএনএফ আলফা কিন্তু ক্যান্সারের সেলের সিগন্যাল প্রসেসিং এর আপনার একটা ক্যারিয়ার। হাইপেরিকাম ফর এক্সাম্পল, হাইপেরিকাম আপনার সেন্ট্রাল পেইন মডুলেট করতে ডিরেক্ট ওর কাজ।
পিকেসি ইনহিবিশন, পিকেসি হচ্ছে একটা প্রোটিন কেনেস এবং এটা সেরিটোনিন রিআপটেক ব্লকেডে হেল্প করে। হ্যাঁ, সো আর্নিকা সরাসরি ব্রেইন স্টেমের উপরে, সরি, হাইপেরিকাম সরাসরি ব্রেইন স্টেমের উপরে তার কাজ। আমাদের ব্রেইনের সিনাপটিক টার্মিনাল গুলিতে হাইপেরিকাম কাজ করে। শুধু কাজ করে না, ঠিক করে, ঠিক করে দেয়। 70 বছর বয়সের এক মহিলা, তার আপনার রিবের হাড্ডি ভেঙে গেছে, তাকে হসপিটালে, তাকে আপনার পেইন মেডিকেশন দেওয়ার পরে তার জিআই আলসার ক্রিয়েট করে ফেলছে। ওই পেইন মেডিকেশন, তার জিআই ব্লিডিং হচ্ছে। সে বাসায় আসছে, আমি তাকে সিমফায়াটাম 30C বানিয়ে দিছি। তাও কি 2 ফোঁটা 100 ml পানিতে 2 ফোঁটা ওষুধ দিয়ে তার বাসায় পাঠিয়ে দিছি। তার ছেলে এসে নিয়ে গেছে। বিশ্বাস করেন, ওই 4 ডোজ সিমফায়াটাম 30 খাওয়ার পরে তার এই হাড্ডির রিডের ব্যথা কমে গেছে। এবং আমি 100% শিওর ইনশাআল্লাহ তার ওই 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 রিবের হাড্ডি জোড়া লেগে যাবে। শুধু শুধু ব্যথাই কমায় না, ইনশাআল্লাহ জোড়া লেগে যাবে ওইটা। আমাদের রেমেডি এত বেশি ইফেক্টিভ। তো রাস্টাক্স, রাস্টাক্সের প্রাইমারি কাজ হচ্ছে টিএনএফ রিডিউস করা। রাস্টাক্স কেন পেইন রাস্টাক্স কেন আপনার পেইন কিলার হিসাবে কাজ করে? রাস্টাক্সের প্রাইমারি ইফেক্ট হচ্ছে টিএনএফ রিডিউস করা। রাস্টাক্স আমাদের অক্সিডেটিভ স্ট্রেস কমায় রাখে, আমাদের কক্স2 ইনহিবিটরকে আপ করে, আমাদের ইনফ্ল্যামেটরি রেসপন্সগুলিকে রাস্টাক্স মডুলেট করতে পারে। এবং শুধু মডুলেট করে না, খুব ভালোভাবে মডুলেট করতে পারে, খুবই ভালোভাবে। সেম সেম ব্রায়োনিয়া খুবই ভালো অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটা রেমেডি। শুধু পেইনের জন্য না, নট অনলি ফর পেইন, জ্বরের জন্য। খেয়াল করেন এগুলি সব পলিক্রেস্ট। একটা রেমেডি কত ভাবে ইনফ্ল্যামেটরি রেসপন্স করে শরীরের ভিতরে। আমাদের ইমিউন অর্গান, আমাদের লিম্ফোসাইট লেভেলে ব্রায়োনিয়া কাজ করে। আমাদের স্প্লিন যদি বড় হয়ে যায় না, ব্রায়োনিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেমেডিজ। স্প্লিনের সাইজ কন্ট্রোল করার জন্য। আমাদের থাইমাস গ্ল্যান্ডকে রেগুলেট করতে ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে। সো এই রেমেডিগুলির অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে এবং পেইনের জন্য এরা সায়েন্টিফিকলি প্রুভেন টু বি ইফেক্টিভ। শুধু রেপারেটরি রেমেডিকেই বলতেছে না, এটা সায়েন্টিফিকলি প্রুভেন। এই ডেটা কিন্তু সব এনআইএইচ থেকে নেওয়া, এগুলি আমার কথা না। আমরা আমরা রিমোটয়েড আর্থ্রাইটিসের প্রচুর রোগী পাই। অ্যাটলিস্ট আমার কাছে এখন 9টা রোগী আছে রিমোটয়েড আর্থ্রাইটিসের। আপনার প্রত্যেকটা আরে কেসে আপনার আইজিজি এবং অ্যান্টি আইজিজি, হ্যাঁ, আইজিজি, আইজিএম এর একটা কেস বলবো একটু পরে আপনাদেরকে। আপনার ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রিঅ্যাকশন, যেটা বেসিক্যালি ইনফ্লেমেশন প্রডিউস করে, আপনার কার্টিলেজকে ড্যামেজ করে দেয়, ডিস্ট্রয় করে দেয় বোনকে। আপনি মেডোরাইনামের থেকে ভালো রেমেডি আপনি পাবেন না খুঁজা, তাও কি 200C পোটেন্সিতে। ইটস এ বিউটিফুল অ্যান্টি ইনফ্ল্যামেটরি রেমেডি, যা আপনার কার্টিলেজকে ডিস্ট্রয় করে দিচ্ছে, আপনার বোন ডেন্সিটিকে নষ্ট করে দিচ্ছে। দিস ইজ মেডোরাইনামের থেকে ভালো রেমেডি আপনি খুঁজে পাবেন না। ইন্টারকারেন্ট হিসেবে মেডোরাইনাম দিতে থাকেন। রিমোটয়েড আর্থ্রাইটিস প্রথমে হিট করে গলায়। যে কোনো আর এর ইনফ্ল্যামেটরি রেসপন্সের এন্ট্রি পয়েন্ট হচ্ছে গলায়। গলার থেকে বোন টাচ করে যায় আসে হার্টে যাবে, এর এর আগে পিছনে কিন্তু কিছু নাই, এর আগে পিছে কিছু নাই। কিন্তু সে থ্রোট থেকে শুরু করবে,
ওইখান থেকে সে ম্যানিফেস্টেড হইয়া সে ছোট, ছোট জয়েন্টে অ্যাটাক করবে। এটা হচ্ছে তার ট্রানজিট পয়েন্ট। তারপরে সে আস্তে আপনার কার্ডিয়াক অরিফিসে ওই সাইডে যেয়ে অ্যাটাক করবে। হুম? তো এই এই ইনফ্ল্যামেটরি রেসপন্স এর সবচেয়ে ভালো ওয়ান অফ দ্য বেস্ট রেমেডিস হচ্ছে মেডোরাইনাম। কারণ মেডোরাইনাম জিনকে চেঞ্জ করতে পারে। জেনেটিক এক্সপ্রেশনকে মেডোরাইনাম চেঞ্জ করে দিতে পারে। কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার সব এটার মতো পেইনফুল মনে হয় তেমন কিছু নাই। কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। সিরিয়াসলি পেইনফুল। এই ধরনের কেসের জন্য মেডোরাইনাম। হুম? তো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আম গাউট, রিউমেটয়েড আর্থ্রাইটিস আপনার এই সমস্ত কেসে ইন্টারকারেন্ট কি রেমেডি দেওয়া যায়? আমি সাজেস্ট করি যে ১ ডোজ মেডোরাইনাম দিয়ে শুরু করেন। তারপরে আমাদের নেক্সট ইয়ে হচ্ছে আপনার ক্যান্সার, ক্যান্সার পেইন। অনেক ধরনের ক্যান্সার পেইন আছে। অনেক ধরনের। কিন্তু ওইভাবে ডিফারেন্সিয়েশন হইতে হবে। যেমন আমরা নিউরালজিক পেইন এর জন্য যেভাবে আমরা হাইপেরিকেমকে ইয়ে করি। এ কারণে আমি এখানে এগুলিকে আমি একটু ডিফারেন্ট ভাবে লিখছি। যে হাইপেরিকেমে আপনার সিভিয়ার থ্রবিং পেইন হয়। নার্ভ এন্ডিং এ অ্যাগোনাইজিং পেইন হতে থাকে। নেফাইলামে আপনার না এই মাথাগুলি নাম হয়ে যায় আস্তে। হ্যাঁ? তারপরে আপনার উম নার্ভাস মিডিয়ানাস এটা বেসিক্যালি একটা টোটোপ্যাথিক রেমেডি। যখন নার্ভ শিথিং কমপ্লিটলি নষ্ট হয়ে যায়, তখন এই রেমেডিটা খুব ভালো কাজ দেয় নার্ভাস মিডিয়ানাস। এটা ফ্রান্সের একটা মানে ডাক্তার ইউজ করে যে অ্যাকচুয়ালি মানে অনকোলজিস্ট। এই ক্যান্সার পেইন এবং ক্যান্সারের কারণে যখন নার্ভ নষ্ট হয়ে যায়, তখন এই নার্ভাস মিডিয়ানাস ইউজ করা হয়। আপনার ক্যান্সার মাসল পেইনে সার্কোল্যাকটিক অ্যাসিড খুব ভালো ওষুধ। তো গ্লুট মাসল দিয়ে একটা অটোপ্যাথি আপনার ওষুধ বানানো হয়, মাসকুলার গ্লুটাই বলে ওটারে। এটা অর্গানোপ্যাথি। এটাও উনি ইউজ করেন। উনি এই ২ টা ওষুধের এই নার্ভাস মিডিয়ানাস এবং এই যে আপনার মাসকুলার গ্লুটাই এই ২ টা ওষুধের উনি খুব বেশি তারিফ করেন। তো এই মেজেরিয়াম, সিফিলাইনাম, তারপরে ফাইটালকা, হ্যাঁ? তারপরে অরাম এবং অরামের যত সল্ট আছে ক্যান্সার পেইন কমানোর জন্য খুব ভালো ওষুধ। হুম? তো এটা এগুলোর উপরে আমরা চেষ্টা করব আমরা ফোকাস করতে। এক ক্লাসে কেউ একটা কমেন্ট করছে এটা এলোমেলো ক্লাস। হ্যাঁ, এটা এলোমেলো ক্লাস। অফ কোর্স এটা এলোমেলো ক্লাস। আপনি ১ বছরের আ ক্লাসের মেটেরিয়াল যদি ১ ঘন্টায় ১.৫ ঘন্টায় কভার করতে যান, একটু এলোমেলো মনে হবে। আই এম সরি আপনি কষ্ট পাইছেন আমি দুঃখিত। কিন্তু হ্যাঁ, এটা এলোমেলো ক্লাস। কারণ যখন আপনার সামনে রোগী বসে থাকবে এত সিম্পটম নিয়া, তখন পেইন ডিফারেনশিয়েট করা ইটস a task on its own. আপনার কাছে কিরকম মনে হয় জানি না, আমার কাছে এরকম মনে হয়। আপনারা কিভাবে পেইন নিয়ে ডিল করেন আমি জানি না। কিন্তু আমার কাছে যখন রোগী আসে রিউমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে, তখন রোগী চায় যে তার পেইন আগে রিলিফ হোক। সে আমাকে টাকাটা আমার মুখ দেখে দিবে না। তার পেইন যদি না কমে তাহলে আমি আ ডাক্তার না তার কাছে। সিম্পল।
ওকে, আসি আমরা রেপার্টরি যদি আমরা সার্চ করি নিউরালজিক পেনের জন্য আমরা কি কি রেমেডি পাই দেখেন এখানে অনেক রেমেডি আছে আমি শুধু গ্রেড 3 এবং গ্রেড 4 এর রেমেডিগুলি তুলে নিয়ে আসছি হ্যাঁ তো এখানে দেখেন 132টার মতো মনে হয় রেমেডি আছে তা আমি গ্রেড 4 এবং গ্রেড 3 রেমেডি অ্যাকচুয়ালি কয়েকটা গ্রেড 2 ওরে তুলে নিয়ে আসছি এখন আপনি খেয়াল করেন এখানে প্রত্যেকটা রেমেডির জন্য আমরা আলাদা আলাদা ক্লাস নিতে পারি হাইপেরিকেমের জন্য আমরা আলাদা ক্লাস নিতে পারি আমরা প্লামবামের জন্য আলাদা ক্লাস নিতে পারি রিসেন্টলি একটা কেসে প্লামবাম মেটালিক আমি দিয়েছি এখনো রেজাল্ট পাইনি ইনশাআল্লাহ পাবো ভালো রেজাল্ট পাবো আমার বিশ্বাস মোটর নিউরন ডিজিজের জন্য তো প্লামবাম নিয়ে বলি 2 মিনিট কেন প্লামবাম দেওয়া মোটর নিউরন ডিজিজের জন্য প্লামবাম এমন একটা রেমেডি প্লামবামের সবকিছু আস্তে আস্তে হয় আপনারা সবাই জানেন হ্যাঁ প্লামবামের সবকিছু আস্তে আস্তে হয় প্লামবামের নার্ভ ড্যামেজ হয় আস্তে আস্তে মাসেল নার্ভের সাথে মাসেল ক্ষয় হয়ে যায় ওইটাও আস্তে আস্তে বছরের পর বছর লাগে হয় এবং প্লামবামে ল্যাথাইরাস স্যাটাইভাস একটা ওষুধ আছে না অনেকটা সিমিলার প্লামবামের জন্য ল্যাথাইরাস স্যাটাইভাস হচ্ছে আপনার প্ল্যান্ট আর প্লামবাম হচ্ছে আপনার মিনারেল তাই না কিন্তু প্লামবাম এবং ল্যাথাইরাস স্যাটাইভাস অনেকটা সিমিলার ল্যাথাইরাস স্যাটাইভাসে যেমন আপনার গেট আমরা দাঁড়ালে হাঁটুর 2 হাঁটু যেমন লেগে যায় না প্লামবামও এরকম হয় কিন্তু প্লামবামের গেটটা হচ্ছে স্প্যাস্টিক গেট মানে স্প্যাস্টিক গেট হচ্ছে কি মানে তার পায়ের নার্ভ ক্ষয় হয়ে যাওয়ার পরে তার পায়ের হাড্ডি ইয়ে হয়ে গেছে আপনার হাড্ডির উপরে যে স্ট্রেংথটা সে পাইতো ওই স্ট্রেংথটা নষ্ট হয়ে গেছে এবং এর সাথে সাথে মাসেল ওয়েস্ট হচ্ছে 3টা জিনিস একসাথে হয় নার্ভ ক্ষয় হয়ে যাচ্ছে মাসেল ওয়েস্ট হচ্ছে তারপরে ওই মাসেল ওয়েস্টের সাথে সাথে তার হাড়ের যে শক্তি ওই শক্তিটা চলে যাচ্ছে হ্যাঁ তো এটাই হচ্ছে প্লামবাম তো এইভাবে আমাদের ডিফারেন্সিয়েট করতে হয় আর কি তো এটা এটা একটা সাইড নিউরালজিক পেইনের জেনারেল পেইন রেমেডি যদি আমি বলছিলাম যে 40 সামথিং রেমেডি আছে এগুলির ভিতরে এই জেনারেল পেইন রেমেডি যদি আমরা বলি তাহলে অ্যাগারিকাস থেকে শুরু করে এই রোডোডেনড্রন পর্যন্ত এগুলি খুব ভালো পেইন রেমেডি আপনার দাঁতের মাড়ি উপরের সাইডের মাড়ি হোক নিচের সাইডের মাড়ি হোক যেই সাইডের দাঁতের মাড়ি হোক যদি স্পঞ্জি হয়ে যায় ওইখানে যদি ব্যথা হয় দাঁত মাজতে যায় যদি রক্ত পড়ে বিশ্বাস করেন মার্ক সলের থেকে ভালো রেমেডি আমি খুঁজে পাইনি আপনি 200 6টা 7টা ডোজ দিবেন আপনি দেখেন ম্যাজিকের মতো কাজ করে নট অনলি দাঁত ভালো হবে তার দাঁতের মাড়ি শক্ত হবে তাদের দাঁতের মাড়ির রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তার দাঁতের মাড়ির স্পাঞ্জিনেস ঠিক হয়ে যাবে তার ব্যথা তো কমবেই কমবে সবকিছু একসাথে ঠিক হয়ে যাবে তো এইভাবে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি ইনশাআল্লাহ পেইন ম্যানেজমেন্ট হোমিওপ্যাথির জন্য পসিবল হোমিওপ্যাথি এত নাইভ একটা মেডিসিন সিস্টেম কখনোই ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না আমি বলতেছিলাম বোন পেইন এটা অনেক বড় একটা প্রবলেম কিভাবে আমরা ইয়ে করব ডিফারেন্সিয়েট করব আমরা বুঝতে চেষ্টা করব যে এটা কি ডিজেনারেশন হচ্ছে নাকি রিমোটয়েড ফিভার আছে অথবা রিউম্যাটিক পেইন আছে নাকি আমাদের গাউট আছে এই 3টা জিনিস আমাদের বুঝতে হবে এই 3টা জিনিসের উপরেই আমাদের মাথার ভিতরে থাকতে হবে এই ধরনের রোগী দেখলে মাথার ভিতরে থাকতে হবে যে এই পেইন কমাইতে হলে কি করতে হবে সো at the same time মায়াসমেটিক প্রেসক্রাইবিং খুবই ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল সোরার পেইন জয়েন্ট পেইন ঠান্ডা লাগার পরে লাগলো এটা সোরিক বোন গ্রোথ হচ্ছে এটা সাইকোটিক রাইট
সিফিলিটিক হচ্ছে বোন ডিস্ট্রাকশন হচ্ছে। এই মায়াজম গুলি যদি কানেক্ট করা যায় তাহলে আরো বেশি ভালো প্রেসক্রিপশন আসে এখান থেকে। ছোট্ট ছোট্ট রেমেডি আর বড় বড় রেমেডি আপনি যেটাই বলেন, বোনের জন্য আপনি এখানে খেয়াল করেন এই যে এখানে লেখা আছে রেমেডিস টু বি কনসিডার্ড। আপনি একটা প্ল্যান্ট রেমেডি দেখেন এখানে ড্রোসেরা ছাড়া নাই। যত বেশি প্রবলেম ডিপার তত বেশি আপনার মিনারেল এবং নসরের দিকে রেমেডি যায় ইউজুয়ালি। প্রবলেম যত বেশি ডিপ তত বেশি মিনারেল এবং নসরের দিকে রেমেডি যায়। এটা হচ্ছে কমন একটা চেইন অফ থট, স্পেশালি বোনের ক্ষেত্রে। তো এতক্ষণ তো হোমিওপ্যাথি নিয়ে কথা বললাম, অন্য কি করা যায় পেইন ট্রিটমেন্টের জন্য? আমরা ডাক্তার হিসেবে কি করতে পারি? হ্যাঁ, আমরা কি কি করতে পারি অ্যাজ এ প্র্যাকটিশনার? আমরা কি করতে পারি? আমরা যদি মাল্টি মডেল একটা ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, একটা অ্যাপ্রোচ নেই, এখন এই জমানায় কি করা হয়? ফার্মাকোলজির পরেও কি করা হয়? ডায়েটের উপরে আপনার অনেক বেশি ফোকাস দেওয়া হয়। হ্যাঁ, ডায়েট অ্যাভয়েড করার উপরে অনেক বেশি ফোকাস দেওয়া হয়। কিভাবে আমরা এই ওপিওয়েড ক্লাসের ড্রাগ থেকে আমরা বের হয়ে আসতে পারবো, রোগীকে কিভাবে বের করে নিয়ে আসতে পারবো। শুধু আপনি পেইন ম্যানেজ করতেছেন না, এট দ্য সেম টাইম আপনি রোগীর হায়াত বাড়ানোর জন্য হেল্প করতেছেন। আপনি যদি ওই রোগীটাকে ওপিওয়েড ডায়েট আপনার ড্রাগ থেকে বের করে নিয়ে আসতে পারেন, তার অর্গানকে আপনি রিলিফ দিচ্ছেন এট দ্য সেম টাইম। ট্রিটমেন্ট তো শুধু পেইন ম্যানেজ করার জন্য না, ট্রিটমেন্ট তো পুরো মানুষটার উপরে হয় হোমিওপ্যাথিতে, তাই না? সো অ্যাভয়েডেন্স অফ ড্রাগ, এট দ্য সেম টাইম তার খাবারের উপরে ইম্পর্টেন্স দিতে হবে। হ্যাঁ, তার সারা শরীরে একটা মানুষের সারা শরীরে ব্যথা, আপনি তাহলে বলতে পারেন না যে আপনি জায়গা মাংস ঠেলা গরুর মাংস, খাসির মাংস খান, ঠেলা গরুর দুধ, মিষ্টি মুষ্টি যা আছে আপনার ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি খান, এটা আপনি তাকে সাজেশন দিতে পারেন না। তার জন্য ভালো হবে না। তাকে আপনি যত ওষুধই দেন, তার মায়াজমেটিক লেভেল থেকে সে কখনোই রিলিফ পাবে না, কারণ তার বডি দেখা যায় যে অন্য ধরনের সাইটোকাইন রিয়াকশন, অন্য ধরনের ইনফ্ল্যামেটরি রেসপন্স প্রডিউস করতেছে এট দ্য সেম টাইম। তাকে আপনি ফ্রুটস, ভেজিটেবল, ভালো খাবারের জন্য তাকে সাজেশন দিতে হবে এট দ্য সেম টাইম। ওষুধের সাথে সাথে তাকে অন্য সাজেশনও দিতে হবে। তার ড্রাগ বার্ডেন কমায় নিয়ে আসতে হবে। তার সে যে অ্যাডভিল, টাইলানল, নাপা খাইতো, বিভিন্ন ধরনের আপনার ক্যানাবিস প্রোডাক্ট ইউজ করতো, ইয়াবা ইউজ করতো, এই ধরনের ড্রাগ বার্ডেন তাকে তার তার ভিতর থেকে কমায় নিয়ে আসতে হবে যতটুকু পসিবল, যতটুকু সম্ভব। কারণ আপনি তো তার সারা শরীর মানে প্রত্যেকটা প্রবলেমের জন্য একটা করে ওষুধ তো তাকে দেওয়া সম্ভব না, তাই না? সো এটা এটা এটার ট্রিটমেন্টের সাথে এটাও আরেকটা অ্যাপ্রোচ। এটাও বুঝতে হবে, এটাও রাখতে হবে সাথে। জানি কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। জানি ১,৫০০ ২,০০০ টাকা আপনার ভিজিটিং ফি এত সময় দেয় না। তারপরেও করতে হবে, কিছু করার নাই। হুম, রোগীর সাথে কমিউনিকেট করতে হবে, রোগীকে বুঝাইতে হবে যে দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এভাবেই এভাবেই আপনার ট্রিটমেন্ট চলবে, এভাবেই আপনাকে কাজ করতে হবে। আপনিও কাজ করবেন, আমিও কাজ করব ডাক্তার হিসাবে। হ্যাঁ? সো রোগীকে তার পেইন কমানোর জন্য যদি অ্যাকিউট ওষুধ দিতে হয়, তাহলে দিতে হবে। হ্যাঁ? প্যালিয়েটিভ ওষুধ দিতে করবেন। আর্নিকা যদি তার পেইন কমাইতে হয়, তো কমাবো। তার গ্যাবাপেন্টিন খাওয়ার থেকে তো আর্নিকা খাওয়া ভালো। আমি মনে করি এট লিস্ট। হ্যাঁ? ইয়াবা খাওয়ার থেকে তো আর্নিকা খাওয়া ভালো।
তাই না? আমরা যদি ইয়ে হয়ে বসে থাকি, না আমি কনস্টিটিউশনাল রেমেডি ছাড়া অন্য কোনো রেমেডি দিব না। আপনি যদি কনস্টিটিউশনাল রেমেডি খুঁজে না পান তখন কি করবেন? আপনি আপনার চেম্বারে রুগী ঢুকছে, আপনার কাছে 15 মিনিট, আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টার ভিতরে যদি আপনি তার কনস্টিটিউশনাল রেমেডি খুঁজে না পান, আল্লাহ না করুক, তখন কি করবেন? রুগীর সাথে বলতে হবে রুগীকে কেন ওষুধ দিচ্ছেন, কি কারণে ওষুধ দিচ্ছেন, কি হইতে পারে ওষুধের রিঅ্যাকশন, অ্যাকশন, মোটামুটি তাকে একটা আইডিয়া দিতে হবে। কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি মনে করি এট লিস্ট। হুম? তো আজকে লেকচার মোটামুটি শেষ। ৩ টা পেইন মেকানিজম প্রাইমারিলি। আম নিওসেপ্টিভ, নিউরোপ্যাথিক, নোসাইপ্লাস্টিক। এই ৩ টা মেকানিজম, ৩ টা পেইন প্রাইমারি মেকানিজম। আমাদের অ্যাপ্রোচ হইতে হবে ইন্ডিভিজুয়ালাইজড। কনস্টিটিউশনাল রেমেডি যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে রেগুলার রেমেডি দিতে হবে, অর্গান স্পেসিফিক রেমেডি দিতে হবে, মোডালিটি স্পেসিফিক রেমেডি দিতে হবে, সেন্সেশন স্পেসিফিক রেমেডি দিতে হবে। সবসময় রোগীর কেস অ্যাসেসমেন্ট করতে হবে, এইভাবেই করতে হবে। এটা কোনো অল্টারনেটিভ আমি দেখি নাই এই পর্যন্ত। আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেইন আপনি কমপ্লিট ইয়ে করতে চান, এভাবে রোগীর পিছনে লেগে থাকতে হবে।